বিষয়টা অধ্যত্ত এতদিন ক্ষমতায় আছি, আমার পরিবার থেকেই প্রাইম মিনিস্টার হবে, আমার পরিবার থেকেই দলের সভাপতি হবে। সরকার চলছে, হওয়ার পরে 25 বছর পর ইন্দিরা গান্ধী বলছে সুভাষিস দা 25 বছর পর মনমোহন সিং বলছে গরিবি হটাও, আমার মনে হয় আপনার বক্তব্য খুব স্পষ্ট, আরে ভাই গরিবিটা হাঁটাবে ডাকে, হাঁটাবে গরিবিটা, টেবিলটা ভেঙে যাবে আস্তে, 2% এত উত্তেজনা আজকে সরকার। আরে রাখুন এই সুভাষিস বাবু, আজকে সরকারের কথা ছেড়ে আজকে সরকারের কথা ছেড়ে দিন প্লিজ। সুভাষিস বাবু, আপনাদের ঔদ্ধত্যের কথা বলা হচ্ছে, আপনাদের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন উঠছে, প্লিজ বলুন। ঔদ্ধত্যের জন্য আপনারা নাকি, যে ঔদ্ধত্যের জন্য নাকি আপনারা আঞ্চলিক দলগুলোকে সুযোগ দিচ্ছেন না, প্লিজ মনিকা শোনো, প্লিজ প্লিজ আমাকে প্রশ্ন করতে দিন, আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ প্লিজ প্লিজ। মণিকাঞ্চন বাবু প্লিজ প্লিজ প্লিজ, মণিকাঞ্চন বাবু প্লিজ, মণিকাঞ্চন বাবু অডিও থামাও। সুভাষিস বাবু বলুন। মণিকাঞ্চন বাবু আপনার ফেরার নামানো আছে, আপনার কথা শুনতে পাচ্ছে না, বলুন সুভাষিস বাবু। আজকের প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেগুলো মনে করুক। আর দ্বিতীয় কথা হলো উদ্ধত্ত কংগ্রেস কথা কখনো দেখায়নি, কংগ্রেস কোনোদিনও দেখায়নি। আর তারা বলছিল বলার সুযোগ দিতে হবে মণিকাঞ্চন, আমাদের উদ্ধত্তের জন্য নাকি অ্যালায়েন্স চলে যাচ্ছে। তাহলে ওদের অ্যালায়েন্স যারা ছিল শিরোমণি আকালি দল থেকে শুরু করে উদ্ধব ঠাকরে এরা বেরিয়ে চলে গেছে কেন? তার ওদের ছেড়ে আসলে তা না, রাজনীতি পার্মানেন্ট হয় তারপরে রাজনীতিতে অ্যালায়েন্স হয়। যদি ইন্টারেস্ট যদি নষ্ট হয় কোনো দলের তাহলে পরে অ্যালায়েন্সটা থাকে না। তাহলে আইএনডিআই এর ভবিষ্যৎ অন্ধকার। স্বাভাবিক কারণে যে আপকে হারালে যদি দেখা যায় যে আপ হারলে পরে কংগ্রেসের জায়গা তৈরি হবে, তাহলে নিশ্চয়ই সেটা স্ট্র্যাটেজিক্যালি কংগ্রেস করবে, কারণ আপ তো কংগ্রেসের ভোট নিয়ে। তাহলে কি আইএনডিআই এর ভবিষ্যৎ অন্ধকার? আপ জিতেছে কংগ্রেসের ভোটে, তাহলে কংগ্রেসকে যদি জিততে হয় আপের ভোটটা থেকে কংগ্রেসে আনতে হবে। তাহলে কি আইএনডিআই এর ভবিষ্যৎ অন্ধকার? না না, কেন আইএনডিআই তো ঢুকেছিল অরবিন্দ কেজরিওয়াল, ঠিক করবে ঢুকেছিল কাউকে ডাকার আগে তিনি ঢুকেছিলেন আমি থাকবো, এবং তিনি চেয়ার করেছেন, সেখানে অনেক বুদ্ধি অনেক বিবেচনা তিনি প্রদান করেছেন। আপনি এই টেবিলে এই ডিসকাশনে বলেছেন, অভিযোগ করেছেন, দাবি করেছেন যে বিভিন্ন রাজ্যে আম আদমি পার্টি তারা প্রচারে গিয়েছে কংগ্রেসের শক্তি ক্ষয় করার জন্য। নিশ্চয়ই আপনারা যখন জোট করেছেন, সেই জোটে আপনাদের যখন আলোচনা হয়, সেই আলোচনায় এই কথাগুলো উঠে এসেছে। তারপরেও আপনারা রাজি হয়েছেন, আপনারা জোটের মধ্যে থেকে গেছেন। আজ আম আদমি পার্টির রক্তক্ষরণ হয়েছে কংগ্রেসের জন্য, এ বিষয়ে কোনো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আম আদমি পার্টিও চাইবে কংগ্রেসের ক্ষতি হোক, কংগ্রেস চাইবে আম আদমি পার্টির ক্ষতি হোক। জোটটা কোথায় থাকলো? আর আইএনডিআই কোথায় থাকলো? লোকসভার জোট আর বিধানসভার জোটের চেহারা আলাদা, খুব স্বাভাবিক কারণে লোকসভা আলাদা। সুতরাং অরবিন্দ কেজরিওয়ালের সাথে যখন যে জোটটা হয়েছিল আইএনডিএ, তখন বিধানসভায় আগে লোকসভার জোটটা হয়েছিল, কারণ লোকসভা নির্বাচনটা সামনে ছিল। এবার দেখা গেছে যে তার ইন্টারেস্টের জন্য সে কংগ্রেসের সাথে জোট করেনি, কারণ সে চায়নি যে কংগ্রেসের সাথে জোট হোক। যদি করতেন আজকে সেই ভুলটা তাহলে শুধরে যেত, আজকে বিজেপি পাওয়ারে আসতো না। কারণ কংগ্রেস আর আম আদমির ভোট যদি এক করা যায়, তাহলে দেখা যায় যে বিজেপি আরও 15-20টা সিট কমে যায়, তাহলে ক্ষমতায় আপ আসে। সুতরাং এটা আপ মনে করা উচিত ছিল, আপের মনে করা উচিত ছিল আমি বড় পার্টি, আমি কংগ্রেসের সাথে জোট করবো কি করবো না। ঠিক, কিন্তু সুভাষিস দা এটাও তো সত্যি যে যদি জোট ধর্ম বজায় রাখতে হয়, আর যদি এটা জানতে হয় যে অদূর ভবিষ্যতে রাজনীতি তো সম্ভাবনার জায়গায়, সেই সম্ভাবনার একটা ভালো জায়গা তৈরি হবে, বিজেপি বিরোধিতার একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে। আম আদমি পার্টির শক্তি এখানে বেশি, আম আদমি পার্টি লড়ুক, আমি শুধু ওখানে ভোট কাটতে যাবো। দলের দপ্তরটা বন্ধ করে দিতে হয়, তাহলে দলের দপ্তর রাইট, একদম ঠিক, একদম ঠিক। কংগ্রেসের জায়গা থেকে এই ভোটে লড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং কংগ্রেস লড়বে দিল্লির মতো জায়গায় যখন ভোট হবে তখন কংগ্রেস লড়বে, খুব স্বাভাবিক। আম আদমি পার্টির আমার সঙ্গে আবির রয়েছেন, আবিরের কাছে আমার প্রশ্ন, আবির কি কখনো এটা মনে করে যে এটা কংগ্রেসের জন্য তাদের কিছুটা হলো রক্তক্ষরণ হলো, কংগ্রেস যদি ভোটে না দাঁড়াতো তাহলে হয়তো বিজেপিকে হারানো সম্ভব ছিল? আবির,
না, এটাও কখনো নয়, কারণ আমি এই ভোট শেয়ার ব্যাপারটায় আমরা অতটা বিশ্বাস রাখি না। কারণ মানুষ যেটা ভোটটা দিচ্ছে, মানুষ যে ভোটটা দেয় তারা জনপ্রিয়তার উপর দেয়। অনেকে হয়তো বলে থাকেন ভোট ব্যাংক, এই ধরনের ওয়ার্ড ইউজ করেন। তাহলে আপনাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে এবং আপনাদের কাজের যে কাজ আপনারা করেছেন সেই কাজ মানুষ নিতে পারেনি। দেখুন, সব থেকে একটা বড় পয়েন্ট আমি এখানে বলি, প্রথমত হচ্ছে দেখুন আমাদের ওপর যে ধরনের প্রহার হয়েছে, আমাদেরকে প্রথমে বলা হয়েছিল আমরা যমুনার কাজ করিনি, কিন্তু আমরা সেটা মানুষের কাছে নিয়ে গেছি। আমরা যখন ক্যাম্পেনিং করেছি আমরা প্রত্যেকটা দিল্লির মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছি যে আমরা যমুনার কতটা কাজ করতে পেরেছি, কতটা কাজ পেন্ডিং আছে। যদি আমরা সুয়েজের কাজ দেখি তাহলে সেখানেও আমরা বলেছি 70% কাজ করতে পেরেছি, 30% বাকি আছে, বাদবাকিরা আমরা 2-3 বছরে কভার করে দেবো। এবার বাদবাকিরা হচ্ছে যমুনার কাজটা কেন করতে পারিনি সেটাও আমরা বলেছি। কি কারণে করতে পারিনি? 2020 সালে একটা করোনার টাইম এসেছিল, কোভিড টাইম এসেছিল, সেখান থেকে 1.5 বছর সময় আমাদের একটা অতিবাহিত হয়ে গেছে। তারপরে আমাদের উপর একটা স্মিয়ার ক্যাম্পেনিং করে আমাদের সমস্ত উচ্চ নেতৃত্বকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে একটা বড় পয়েন্ট বোঝার আছে যে উচ্চ নেতৃত্বকে সমস্ত তুলে নেওয়ার পরেও একটা পার্টি কিভাবে তারা অ্যাসেম্বলি ইলেকশনে এতটা ক্ষমতার সাথে লড়লো, তো সেই জায়গাটাও একটা জায়গা। আপনাদের উপর প্রহার হয়েছে বলছেন, আপনাদেরকে আক্রমণ করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হয়েছে। আমি দুটো রাজ্যের কথা বলবো, যে দুটো রাজ্যে ঠিক তারাও সরকারে থাকার পর, আঞ্চলিক দলগুলো সরকারে থাকার পর বিজেপির মতো একটা সর্বভারতীয় দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে লড়াই করেও তাদের হারাতে পারেনি। এক, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। দুই, ঝাড়খণ্ড হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়ে দেওয়ার পর জেল থেকে ফিরে এসে আবার জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল পারলেন না কেন? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দিল্লির রাজনীতির অনেকটা পার্থক্য আছে, এখানে অনেকটাই পার্থক্য কাজ করে। এবং সব থেকে বড় কথা, আমরা একটা বরাবর একটা ক্রোনোলজি দেখে এসেছি যে লোকসভার ক্ষেত্রে আলাদা এবং বিধানসভার ক্ষেত্রে আলাদা বরাবর দিল্লির নির্বাচন করে আসে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গিয়ে ডাবল ইঞ্জিনের যে একটা হাওয়া নতুন করে চালানো হলো, এবং তার থেকেও বড় কথা এই অরবিন্দ কেজরিওয়ালের যে দুর্নীতিটাকে সামনে ইস্যু করিয়ে যে ভোটটা করানো হলো। ওই আবার একটা কথা আমি রিপিট করছি যে একটা ওই মিথ্যেকে হাজারবার ধরে বলতে থাকলে সেটা 2014 থেকে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। ডাবল ইঞ্জিনের হওয়ার কথা 2014 থেকে বিজেপি বলে আসছে। হ্যাঁ, তো সেই 2015, 2020 দুবারই বিপুল ভোটে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, এবার কেন হলো না? হ্যাঁ, সেই জিনিসটার উপর দাঁড়িয়েই তো মানুষকে বোঝানো হয়েছে না যে শীষমহলের যে ব্যাপারটা ছিল, শীষমহলের ব্যাপারটা আমাদের তো দুজন নেতা গেছিল সেখানে ক্যামেরা নিয়ে, কেন ঢুকতে দেওয়া হলো না? কিসের জন্য ঢুকতে দেওয়া হলো না? সেখানে বলা হলো 6 কোটি টাকার পর্দা আছে, সেখানে বলা হলো সুইমিং পুল আছে, সেখানে বলা হলো সোনার নাকি কোমট আছে। সেটা তো মানুষের সামনে খুলে দিতে পারতো, দেখাতে পারতো। ক্যামেরা তো নিয়ে যাওয়া হয়েছিল, খুলে দিক, দেখানো, অসুবিধা কি ছিল? সেগুলো দেখানো হলো না, মানুষকে একটা ভুল বোঝানো হলো। যে বিজেপির সঙ্গে এজেন্সি, তার সঙ্গে নির্বাচন কমিশন সবাই একসঙ্গে জোট বেঁধে আম আদমি পার্টিকে হারিয়েছে। হ্যাঁ, আমাদের এই যুদ্ধটা একটা ইডি, সিবিআই এবং আমাদের বিরুদ্ধে যে কারাপশন চার্জেস লেগেছে, এবং তার পাশাপাশি এটাও মেনে নিতে হবে তাহলে যে ক্ষমতায় থাকার পরেও বিজেপি, তার সঙ্গে এজেন্সি, তার সঙ্গে নির্বাচন কমিশন, তারা 2015 সালে আপনাদের হারাতে পারেনি, 2020 সালে আপনাদের হারাতে পারেনি, 2025 সালে হারিয়েছে। না, আমরা বিজেপির সঙ্গে সম্পূর্ণভাবে আমরা একটা বিরোধিতার জায়গায় আমরা খুব শুদ্ধভাবে লড়েছি। কারণ আমরা একটা জিনিস জানি, আমরা যখন ক্যাম্পেনিং করেছি আমাদের একটা নেতৃত্বের কোনো ক্যাম্পেনিং দেখাতে পারবেন না যেখানে আমরা কোনো বিজেপি নেতাকে নিয়ে ভৎসনা খুব সংক্ষেপে আমার একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি, আন্না হাজারের পাশ থেকে উঠে আসা অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি মুক্ত রাজনীতির কথা বলেছিলেন, মানুষ বিশ্বাস করেছিলেন। 2013, 2015, 2020 পর 2025 এসে তিনি হেরে গেলেন। আম আদমি পার্টির ভবিষ্যৎ কি? আমরা জনতা যেটা রায় দিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি, কিন্তু আদর্শ এখনো মরে যায়নি। আদর্শটা অরবিন্দ কেজরিওয়ালের আদর্শ আছে। কারণ আমি এই আদর্শর কথা কেন বলছি সেটাও আমি বলে দিচ্ছি আর একবার ছোট্ট করে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই ওয়াশিং মেশিনে ঢুকে যাইনি, যেটা হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা দেখেছি। ঠিক আছে, আমরা যদি আমাদের মধ্যে যদি সত্যি দুর্নীতি থাকতো আমরা ওয়াশিং মেশিনে চলে যেতাম, আমরা ওয়াশিং মেশিনে গিয়ে কোনো কিছু একটা ব্যবস্থা করতাম, কিন্তু সেটা আমরা করিনি। আমরা কিন্তু ধৈর্য ধরেছি, আইনের উপর ভরসা রেখেছি, কারণ আমাদের সেই দুর্নীতি ধরেনি, ধরা পড়েনি। আমি একটা কথা বলছি, সেটা হলো যে কোনো কাল্ট ফিগারের ব্যাপার। কোনো দলে যদি অনলি একটা কাল্ট ফিগার তৈরি হয়, দলে যদি সামগ্রিকভাবে একটা নীতি না থাকে তাহলে সমস্যা। এরা শুধু অরবিন্দ কেজরিওয়ালকে সামনে রেখে একটা ভোট লড়েছে এবং ভোটের মুখ ছিল অরবিন্দ কেজরিওয়াল। তাকে যখন টেন্টেড করেছে, হ্যাঁ, সেই সময় এরা ভীষণভাবে জোল্ট হয়েছে, ধাক্কা খেয়েছে। সেকেন্ডলি অ্যান্টি ইনকামবেন্সি তো নিশ্চয়ই ছিল,
এবং তাই সেই কারণেই এটা ভেবেই দেখা উচিত ছিল যে আমার 10 বছরের শাসনকালে আমার অ্যান্টি ইনকামবেন্সি একটা ভোট তৈরি হবে। সব মানুষ খুশি হয়নি, তাহলে পরে কংগ্রেসকে সাথে নেওয়া উচিত ছিল, কংগ্রেসের সাথে থেকে নির্বাচনটা লড়া উচিত ছিল। কারণ আমরা দেখেছি যে এরা বিজেপির সঙ্গে নাকি ভীষণ সূক্ষ্মভাবে লড়াই করেছে। তাহলে পরে কংগ্রেস যখন গোয়াতে লড়ছে, কংগ্রেস যখন মণিপুরে লড়ছে, কংগ্রেস যখন কর্ণাটকে লড়ছে, ওখানে গিয়ে কেন সিট দিতে গেছিল ওরা? ওখানে তো কিচ্ছু শক্তি নেই, সব কটা সিটে জামানত যা জব্দ হয়েছে কোনো 500, 200, 100 করে ভোট পেয়েছে। তাহলে হোয়াট ওয়াজ দেয়ার ইন্টেনশন? হোয়াট ওয়াজ দেয়ার ইন্টেনশন? ইন্টেনশনটা হলো বিজেপিকে সন্তুষ্ট রাখা। তাহলে পরে যদি দিল্লি ইলেকশনটা ছাড়ে, কিন্তু আলটিমেটলি দিল্লি ইলেকশন থেকে হারতে হয়েছে। ইন্ডিপেন্ডেন্সিতে আমরা বিশ্বাস রাখি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্সে একদিকে বিচার রাখলে তারপর ইন্ডিয়া জোট আসার কি দরকার আছে? না, ইন্ডিয়া জোট তো লোকসভার ক্ষেত্রে, বিধানসভার ক্ষেত্রে দুটো সম্পূর্ণ পার্সপেক্টিভ আলাদা। কারণ লোকসভার ক্ষেত্রে যখন একটা জিনিস হচ্ছে সেটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা জায়গায় যাচ্ছে। আই এম ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট ইন অল সেন্স। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি সব সবাই মিলে এর আগেও আমি নিউজ টাইমে ছিলাম, সেখানেও একজন মুখপাত্র ছিলেন কংগ্রেস থেকে, তিনিও বলছিলেন একই কথা যে কংগ্রেস এবং আপে যে জোট লোকসভার ক্ষেত্রে সেটা লোকসভার ক্ষেত্রে সেটা একদম যথাযথ ছিল, কিন্তু এই বিধানসভার ক্ষেত্রে জোট করাটা হয়তো উচিত ছিল, কিন্তু না, আমরা সেটাই বিশ্বাস করি না। তার একটাই কারণ অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির ছেলে হিসেবে দিল্লির মানুষ সেই ভালোবাসাটা দিয়েছিলেন, কারণ সেটা আমরা ক্রোনোলজিক্যালি দেখেছি। কারণ যে মেজরিটি আমরা আগে পেয়েছি, সেই মেজরিটির উপর দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের ভরসা দিল্লির মানুষের উপর ছিল। আজকের এই ফল বেশ কিছু প্রশ্ন তুলল। উল্কার মতো উত্থান হয়েছিল এক রাজনৈতিক দলের, যারা দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলেছিল, যারা বলেছিল মানুষের কথা বলবো। সেই রাজনৈতিক দল যখন শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক হয়েছিল, তখন তারা অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গেও বিজেপি বিরোধিতার আসরে নামলো। আর আম আদমি পার্টি রাজনৈতিক দল ধীরে ধীরে দিল্লির পর পাঞ্জাব এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। এখন যখন আম আদমি পার্টির নিউক্লিয়াস দিল্লি বিপদে, অর্থাৎ সেখানে আম আদমি পার্টি হেরে যাচ্ছে, আম আদমি পার্টির ভবিষ্যৎ কি? আম আদমি পার্টি কি হারিয়ে যাবে? কংগ্রেসের জন্য কি অ্যাডভান্টেজ পজিশন তৈরি হলো? কিছুটা হলো? এইসব প্রশ্নগুলো তোলা থাকবে ভবিষ্যতের জন্য।